ওয়েলকাম এভরিওয়ান। আজকের সেশনটা আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরির উপর হবে। ক্রিস্টাল ফিল্ড থিওরি বেসিক্যালি তোমাদের ক্লাস 12-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক পাশাপাশি আইআইটি জেই, নিট অ্যাজ ওয়েল অ্যাজ যারা আইআইটি জেএম দেবে, সেট এক্সাম দেবে বা সিএসআর নেট দেবে, প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। তো আমি আশা করব আজকের সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত সকলে থাকবে এবং সেশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ক্রিস্টাল ফিল্ড থিওরি ক্রিস্টাল ফিল্ড থিওরি এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা সমস্ত রকম পয়েন্ট অফ ভিউ থেকেই। তো আমরা সময় নষ্ট না করে একেবারে স্টার্টিং এর দিকে চলে যাব। দেখো, ক্রিস্টাল ফিল্ড থিওরি জিনিসটা বোঝার জন্য আমাদের বেসিক্যালি একটা জিনিস প্রথমে জানা প্রয়োজন, সেটা হচ্ছে ডি অরবিটাল অর্থাৎ মেটাল। জেনারেলি আমরা কোঅর্ডিনেশন সিস্টেম যখন আমরা পড়ি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস যখন আমরা পড়ি, তখন কিন্তু এই ক্রিস্টাল ফিল্ড থিওরি কথাটা আসে। অর্থাৎ কোঅর্ডিনেশন এই বিষয়টা পড়ার সময়তেই কিন্তু আমাদের এই ক্রিস্টাল ফিল্ড থিওরি বিষয়টা জানাটা বেশি প্রয়োজন হবে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের জন্য। এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের আমরা জানি বিভিন্ন রকম ব্যালেন্সই থাকে বা বিভিন্ন রকম অক্সিডেশন স্টেট থাকে। তো সেই স্টেটে তার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং গুলো বিভিন্ন রকম হয়। এবার এই স্প্লিটিং এর জন্য বেসিক্যালি দায়ী হচ্ছে আমাদের ডি অরবিটাল। অর্থাৎ স্প্লিটিংটা কিন্তু আমাদের ডি অরবিটাল গুলোর মধ্যেই দেখা যায়। ডি অরবিটাল বলতে আমরা জেনারেলি 5 রকম অরবিটাল সম্পর্কে পড়েছি, ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস 11 থেকে। প্রথম আমরা পড়েছি ডি এক্স ওয়াই, দেন ডি ওয়াই জেড, দেন ডি জেড এক্স, তারপর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এই 5টা অরবিটাল সম্পর্কে আমরা পড়েছি। 5টা অরবিটাল সম্পর্কে পড়ার সময় এদের গঠন সম্পর্কে আমাদের একটা ছোট্ট ধারণা কিন্তু হয়েছে। যেমন এই যে 3টে অরবিটাল ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স, এই 3টে অরবিটাল কিন্তু ডিজেনারেট, অর্থাৎ এদের এনার্জি কিন্তু এদের এনার্জি লেভেল কিন্তু সেম সব সময়, ডিজেনারেট। সিমিলারলি এই দুটোর এনার্জি লেভেল কিন্তু সেম হবে, অর্থাৎ এরাও কিন্তু কি হবে, ডিজেনারেট হবে। এবার কেন হবে এরা ডিজেনারেট, সেই বিষয়টা নিয়েও আমাদেরকে ভাবতে হবে। দেখো, আমি যদি একটা সিম্পল ছবি আঁকার চেষ্টা করি, এই একটা অ্যাক্সিস ধরলাম, এই একটা অ্যাক্সিস ধরলাম, ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে ডি এক্স ওয়াই অরবিটালটাকে যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে তার স্ট্রাকচার কিরকম হবে, এক্স অ্যান্ড ওয়াই এর মিডল দিয়ে যাবে লোবগুলো, প্রত্যেক কটা যাবে আমাদের এক্স অ্যান্ড ওয়াই অরবিটালের মিডল দিয়ে, অ্যাক্সিসের মিডল দিয়ে। এইভাবে কিন্তু আমরা এক্স ওয়াই অরবিটালকে রিপ্রেজেন্ট করতে পারবো। সিমিলারলি আমরা যদি এটাকে ওয়াই রাখলাম, এটাকে আমরা জেড রেখে দিলাম, তাহলে কিন্তু এটা ডি ওয়াই জেড অরবিটালকে ডিনোট করবে। ঠিক আছে, এটা ডি ওয়াই জেড অরবিটালকে ডিনোট করবে। আবার পাশাপাশি যদি আমরা এইটাকে ধরে নাও এক্স রাখলাম, ঠিক আছে, এটাকে ধরে নাও আমরা এক্সই রাখলাম এবং এইটাকে আমরা জেড করে দিলাম, তাহলে এক্স জেড অরবিটালকে সেটা ডিনোট করবে বা ডি জেড এক্স অরবিটালকে এটা ডিনোট করবে। অর্থাৎ এরা কি উইদিন দ্য অ্যাক্সিস, এরা হচ্ছে উইদিন দ্য অ্যাক্সিস। এই সমস্ত যে লোবস গুলো রয়েছে, এই যে লোবগুলো রয়েছে, এই লোবগুলোকে উইদিন দ্য অ্যাক্সিসের মধ্যে আছে। আর যে আমাদের ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এদের যদি আমরা স্ট্রাকচার আঁকার চেষ্টা করি, দুটো আমি আলাদা করেই দেখাচ্ছি। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলতে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস ধরলাম, এরা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস, অর্থাৎ এইরকম ভাবে লোবগুলো কিন্তু বিন্যস্ত রয়েছে, এটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জন্য। অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর দুটো লোব আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লাস মাইনাস দুটো লোব। সিমিলারলি ডি জেড স্কোয়ারের কথা যদি আমরা বলি, তো সেক্ষেত্রে দেখা যাবে শুধুমাত্র আমাদের জেড অরবিটালটা কাজে দিচ্ছে, অর্থাৎ জেড অরবিটাল বলতে এইটা জেড অ্যাক্সিসটা, এই জেড অ্যাক্সিস, এইভাবে দুটো অরবিটালকে রাখলাম আমরা মিডিলে, এটা একটা আমাদের নোডাল প্লেন কিন্তু থেকে গেল, এটা একটা আমাদের নোডাল প্লেন কিন্তু মিডলে অবস্থান করছে। মিডলে অবশ্যই এগুলো নোডাল পয়েন্ট, এখানে আমাদের নোডাল পয়েন্ট রয়েছে, এখানেও নোডাল পয়েন্ট রয়েছে, এরকম রয়েছে এখানে। তাই এটা হচ্ছে আমাদের ডি জেড স্কোয়ার। তো এই দুটো বিষয়টা হচ্ছে, এরা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস সবসময় কাজ করে, এরা কিন্তু অ্যালং
দ্য অ্যাক্সিস কাজ করে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা, অ্যালং দ্য অ্যাক্সিস এরা কাজ করে। এবার বিভিন্ন ফিল্ড রয়েছে, যেমন একটা আমরা বলে থাকি অক্টাহেড্রাল কমপ্লেক্স, কিছু কিছু অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য যে ফিল্ডটা কথা আমরা ইউজ করি সেটা হচ্ছে অক্টাহেড্রাল ফিল্ড। যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয় তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড আমরা ইউজ করবো সেটাকে বলবো টেট্রাহেড্রাল ফিল্ড। অ্যাজ ওয়েল অ্যাজ যদি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হয় তো স্কোয়ার প্ল্যানার ফিল্ড বলবো আমরা সেটাকে। যদি ট্রাইগোনাল বাইপিরামিডাল হয় তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল ফিল্ড, এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে স্টার্টিং থেকে আমরা পড়বো, অর্থাৎ অক্টাহেড্রাল কমপ্লেক্স থেকে শুরু করব। দেখো, জেনারেলি আমরা ফার্স্টে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্স। আচ্ছা, চলো এক মিনিট জাস্ট। ওকে, অ্যাকচুয়ালি ফোকাসটা নষ্ট হয়ে গেছিল, ফোকাসটা ঠিক করে নিলাম। চলো দেখো, অক্টাহেড্রাল কমপ্লেক্স, অক্টাহেড্রাল কমপ্লেক্সের বিষয়টা কিরকম হয়। অক্টাহেড্রাল কমপ্লেক্স যদি আমরা একটা স্ট্রাকচার এঁকে দেখি, শুধুমাত্র একটা স্ট্রাকচারকে যদি আমরা আঁকি তাহলে সেটা দেখতে এরকম হবে। ঠিক আছে, এভাবেই করি। এই এটা হচ্ছে জেনারেলি আমাদের একটা স্কোয়ার, ঠিক আছে, এটা স্কোয়ার। স্কোয়ারটাকে এইভাবে লেখার পেছনে একটা কারণ রয়েছে, কারণ এটা প্লেন থেকে এইভাবে পেপারের মতো বেরিয়ে আছে, এটা আমরা বোঝাতে চাইছি। প্লেন থেকে জেনারেলি পেপারের মতো বেরিয়ে আছে, এভাবে বোঝাতে চাইছি। এটা একটা প্লেন, এইভাবে ধরে রাখছি, এই প্লেন। প্লেনের ভালো করে লক্ষ্য করবে, মিডলে আমরা দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আমাদের মেটাল। ঠিক আছে, মিডলে আমরা একটা মেটালকে বসাচ্ছি, মেটালটাকে আমি এইভাবে স্কোয়ার করে দিলাম। মেটাল এর একটা নির্দিষ্ট অক্সিডেশন স্টেট রয়েছে, সেটা নিয়ে আমাদের এখন কথা বলার কিছু নেই, নির্দিষ্ট একটা অক্সিডেশন স্টেটে থাকবে। এবার এই অক্সিডেশন স্টেটটাকে কাজে লাগাবো কিভাবে, দেখো আমরা ওপর থেকে একটা লিগ্যান্ড আসবে, এখানে সাইড থেকে একটা লিগ্যান্ড এখানে আসবে, এইখান থেকে একটা লিগ্যান্ড আসবে, মেটালের দিকে ইলেকট্রন ট্রান্সফার করবে, এই কর্নার থেকে একটা আসবে এবং এই কর্নার থেকে একটা আসবে লিগ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ একেবারে নিচ থেকে ওপরের দিকে কিন্তু একটা লিগ্যান্ড আসবে। ভালো করে লক্ষ্য করলে আমরা এখানে দেখতে পাবো, আচ্ছা ছটা লিগ্যান্ডকে যদি আমরা আগে নোটেশন দিই, তাহলে এটা এল, এটা এল, এটা এল, এটা এল, 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 এল আর লিগ্যান্ড। ওকে, এম হচ্ছে মেটাল। এটাকে যদি আমরা নোটেশন দিই, দেখো এই একেবারে ওপরের যে অংশটা রয়েছে, অর্থাৎ ওপরের এল এবং নিচের এল, এই দুটো কিন্তু জেড অরবিটালকে ডিনোট করছে, অর্থাৎ একটা জেড অরবিটাল বরাবর কিন্তু এরা কি হচ্ছে, লিগ্যান্ড দুটো অ্যাপ্রোচ করছে মেটালের দিকে, অর্থাৎ মেটালের জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ অ্যালং দ্য অ্যাক্সিস। এরা কিন্তু হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। অ্যাক্সিস, অ্যাক্সিস কেন বললাম, ডি জেড স্কোয়ার অরবিটাল দুটো লোব যেহেতু সেই জন্য অ্যালং দ্য অ্যাক্সিস। পাসের গুলোর মধ্যে দেখো, এগুলোকে আমরা পাবো কিন্তু ইন বিটুইন দ্য অ্যাক্সিস। ওকে, ইন বিটুইন দ্য অ্যাক্সিস পাবো। এবার এই দুটো যে জেড অরবিটাল বললাম আমরা, একটা যদি আমরা জেড অরবিটালের ধরি, একটা কি আছে নিচের দিকে রয়েছে আর একটা আছে আমাদের ওপরের দিকে। তো পুরো এইটাকে যদি আমরা জেড অ্যাক্সিস ধরি, ওপরেরটাকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যাক্সিস হিসেবে ধরতে পারবো। তো সেই জন্য আমরা লিখলাম এটাকে অ্যালং দ্য অ্যাক্সিস, আর এইগুলো হচ্ছে আমাদের ইন বিটুইন দ্য অ্যাক্সিস। এবার এর প্রেজেন্সে এই এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, ধরে নিচ্ছি এখানে মেটাল তার এন প্লাস এরকম একটা অক্সিডেশন স্টেটে রয়েছে, এটাকে বলা হচ্ছে nth অক্সিডেশন স্টেট। মেটাল রয়েছে একটা nth অক্সিডেশন স্টেটে, তো সেই অক্সিডেশন স্টেটে তার একটা নির্দিষ্ট ইলেকট্রনিক কনফিগারেশন থাকবে। সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা হতে পারে D1, হতে পারে D2, D3, D4, এইভাবে কন্টিনিউয়াস চলতে চলতে আপ টু D9 এ পর্যন্ত হতে পারে। D0 থাকলে সেক্ষেত্রে অন্যরকম, আর D10 থাকলে আলাদা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত D1 টু D9 এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। তো সেক্ষেত্রে তার স্প্লিটিং কিরকম হবে, অর্থাৎ ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ইন প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, এই অরবিটালস গুলো কিভাবে স্প্লিট করবে,
সেটা আমরা কিন্তু এখানে দেখব অরবিটালসের স্প্লিটিং কিরকম হবে। তো এই স্প্লিটিং গুলো বোঝার জন্য আমাদেরকে লিগ্যান্ডটা কি সেটা আগে জানতে হবে, অর্থাৎ মেটালে লিগ্যান্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা বোঝার জন্য আমাদেরকে যে জায়গাটায় আসতে হবে সেই টপিকটার নাম হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ বলছে বেশ কিছু লিগ্যান্ড, নাম্বার অফ লিগ্যান্ডস, তাদের পাওয়ার, এটা ডিনোট করে কিন্তু আমাদের এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার সেই সমস্ত লিগ্যান্ডস গুলো কি কি সেটা সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। যেমন ধরো আই মাইনাস, এটা হচ্ছে আমাদের একটা লিগ্যান্ড, ঠিক আছে, আয়োডাইড। বিআর মাইনাস, থায়োসায়ানেট, এসসিএন মাইনাস। ওকে, এর পাশাপাশি রয়েছে আমাদের সিএল মাইনাস, এনসিএস, আইসোসায়ানেট যেটাকে বলা হয়, ঠিক আছে, NO2। এই ধরনের বিভিন্ন রকম কিন্তু লিগ্যান্ড আমাদের হাতে রয়েছে। এর মধ্যে আমি সমস্ত রকম লিগ্যান্ডকে লিখবো না, কিছু কিছু লিগ্যান্ড সম্পর্কে আমরা দেখবো। আচ্ছা, এনসিএস লেখার আগে প্রথমে পড়ছে অক্সিজেন 2 মাইনাস, দেন NCS মাইনাস, তারপরে পড়ছে H2O, ওয়াটার একটা লিগ্যান্ড, তারপরে আসছে আমাদের পিরিডিন, তারপর আসছে আমাদের অ্যামোনিয়া। ওকে, দেন আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট CN আর কার্বনিল, CO, কার্বন মনোক্সাইড। তো এদের অর্ডারটা হচ্ছে এরকম, লিগ্যান্ডের স্ট্রেংথ গুলোকে ডিটারমাইন করছি আমরা এরকম ভাবে, অর্থাৎ এই একটা ছোট্ট অর্ডার আমাদেরকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এই অর্ডারটা মাথায় থাকলে হয়তো আমাদের ম্যাক্সিমাম কাজটাই এগিয়ে যাবে। কিছু কিছু এর বাইরে লিগ্যান্ডস রয়েছে, সেগুলো নিয়ে এই মুহূর্তে ডিসকাশন করব না, সেগুলো পরবর্তীতে ডিসকাশন হবে। তো আই মাইনাস, তার স্ট্রেংথ সবচেয়ে কম, জেনারেলি এতদূর পর্যন্ত, অর্থাৎ আপ টু ওয়াটার, আমরা কিন্তু এটাকে উইক ফিল্ড বলেই জানি। উইক ফিল্ড লিগ্যান্ড বলে চিনি। আর পিরিডিন থেকে কার্বন মনোক্সাইড CO পর্যন্ত, কার্বনিল পর্যন্ত, আমরা এগুলোকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে চিনব। ওকে, তো এই হচ্ছে প্রথমত লিগ্যান্ডের শ্রেণী বিভাগ। এবার এই শ্রেণী বিভাগ অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। এবার যেটা বেসিক বিষয় সেটা হচ্ছে আমরা ভিবিটি, আমার চ্যানেলে তোমরা যদি যাও তো ভ্যালেন্স বন্ড থিওরির উপরে একটা ক্লাস তোমরা দেখতে পাবে, পুরোনো, এইরকম স্মার্ট বোর্ডে নয়, ওটা হোয়াইট বোর্ডে করানো রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। ওখানে ভিবিটির ফুল কনসেপ্ট অনেকটাই কিন্তু বলে দেওয়া রয়েছে ওখানে। ওখানেও তোমরা এই ইয়েটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা পাবে, সেখানেও পড়ানো হয়েছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তো সেই ভিবিটির কথায় যদি আসি, তাহলে যেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, যেমন ধরো এই যে বললাম আমরা CN, CO, অ্যামোনিয়া, পিরিডিন, কিছু ক্ষেত্রে ওয়াটারকে আমরা স্ট্রং ফিল্ড হিসেবে ধরে থাকি, তো এটাকেও ধরে নিলাম। তো এদের প্রেজেন্সে কি হয়, যে সমস্ত অরবিটালে ইলেকট্রন গুলো রয়েছে ডি অরবিটালে, ধরো D3 সিস্টেম, D4 সিস্টেম রয়েছে, তো তো ডি তে 4খানা ইলেকট্রন রয়েছে। এবার D4 সিস্টেমের ক্ষেত্রে একটা একটা করে ইলেকট্রন ফিল্ড আছে, স্ট্রং ফিল্ডের প্রেজেন্সে কি হবে, ওরা জোড় বেঁধে যাবে, অর্থাৎ দুটো অরবিটালে গিয়ে একটা দুটো দুটো করে ফিল হয়ে যাচ্ছে, এরকম কিন্তু সিস্টেম কিন্তু ওর মধ্যে থাকছে স্ট্রং ফিল্ডের প্রেজেন্স। আর উইক ফিল্ডের প্রেজেন্সে কিন্তু সেই জিনিসটা হয় না, উইক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা রকম বিষয় হয়ে যায়। চলো, তো এবার আমরা ওই আগের জায়গাটাতে ফিরে আসি, যেটা হচ্ছে এই অক্টাহেড্রাল কমপ্লেক্স। তো এবার এর যদি আমরা স্প্লিটিং এর কথা বলি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে স্প্লিটিংটা কিরকম হয় সেটা এবার একটু দেখবো, আমরা এই পেজেই দেখবো। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে নিই, স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা। এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটাকে উপরের দিকে দিয়ে দিলাম। চলো এবার স্প্লিটিংটা আমরা দেখি। আমাদের কাছে ডি অরবিটাল হচ্ছে 5টা, 1 2 3 4 5। ওকে, আমাদের কাছে 5খানা ডি অরবিটাল রয়েছে। এর মধ্যে আমরা পরপর নাম করি, এটা DX Y,
dyz, এটা dzx, এটা dx স্কোয়ার y স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের dz স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে আমাদেরকে এনার্জি বলে লিখতে হবে, ই বলে এনার্জি প্লট করতে হবে, কারণ ফিল্ড আছে এখানে, এনার্জি প্লট করলাম। যখনই এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আমরা দেব, তখনই এই অরবিটাল গুলো কি হবে, একটা এক্সাইটেড স্টেটে প্রথমে যাবে, প্রত্যেকটা অরবিটাল একটা ডিজেনারেট এক্সাইটেড স্টেটে চলে যাবে। এখানে 5টা রয়েছে, তো আবারও লিখছি আমরা dxy, dyz, dzx, dz স্কয়ার। ওকে, এবার যখনই ফিল্ডটা খুব স্ট্রংলি আমরা প্রয়োগ করব, তখন কি হবে, এই অরবিটাল গুলো দুভাগে ভাগ হয়ে যাবে। কিছু সেট অফ অরবিটাল উপরের এনার্জিতে চলে যাবে, অর্থাৎ হায়ার এক্সাইটেড স্টেটে চলে যাবে, কিছু চলে আসবে লোয়ার এক্সাইটেড স্টেটে। উপরের দিকে ইন অক্টাহেড্রাল ফিল্ড, এখানে আমরা অক্টাহেড্রাল লিখে দিয়েছি, এটা অক্টাহেড্রাল, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। একটা ভিডিওতে আমরা অক্টাহেড্রাল নিয়েই শুধু আলোচনা করব, পরের ভিডিওতে আমরা টেট্রাহেড্রাল নিয়ে আলোচনা করব, তারপরে ভিডিওতে রেস্ট অফ দ্য টপিক অর্থাৎ বাকিগুলো নিয়ে আলোচনা করব, এবং সেখানে অবশ্যই আমি ইনক্লুড করে দেবো আইআইটি জেইর কোয়েশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ আইআইটি জ্যামের প্রশ্ন, সিএসআই নেটের কোয়েশ্চেন, ডাব্লিউবি সেট বা বিভিন্ন যে ইউনিভার্সিটি সেটের কোয়েশ্চেনগুলো হয়, বা এমএসসির যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে। ওপরের স্টেটে দেখা যায় দুটো অরবিটাল যাচ্ছে, এবং নিচের স্টেটে আসছে আমাদের এখানে 3টে অরবিটাল। এই যে 3টে অরবিটালের সেট তৈরি হলো নিচে, এইটাকে বলা হয় T2G সেট, আর ওপরের সেটটাকে বলা হয় EG সেট। এবার জি, এটা স্ট্যান্ড করে জেরাডে, জেরাডে, নট জেরাড, জেরাড নয়, এটাকে বলা হয় জেরাডে। আর T2 আর ই, টি হচ্ছে ট্রাই, আর ই হচ্ছে এটাকে মানে কি বলবো ডুপ্লেট টাইপের বোঝানো যায়। আর এই মিডলের স্টেটটা হচ্ছে আমাদের 0। আচ্ছা, ওপরের দিকে যে অরবিটাল গুলো থাকে এগুলো হচ্ছে dx স্কোয়ার y স্কোয়ার, আর এটা হচ্ছে dz স্কোয়ার, অর্থাৎ ওপরের গুলো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, আর নিচের গুলো থাকছে, বুঝতেই পেরে যাচ্ছে এবার, এটা dxy, এটা dyz, এটা হচ্ছে dzx। এই 3টে অরবিটাল অর্থাৎ ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এরকম ভাবে কিন্তু স্প্লিটিংটা হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা পুরো এনার্জি গ্যাপটার কথা বলি, তাহলে এই যে টোটাল এনার্জি গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, 1 মিনিট আমি এটা দিয়ে দেখাই। এই যে টোটাল এনার্জি গ্যাপ, এখান থেকে এখানে বা পুরোটা টোটাল এনার্জি গ্যাপটা, কন্টেন্টটাকে আমরা নোট করে থাকি ডেল্টা ও দিয়ে। ডেল্টা ও বা ডেল ও বলা হয়। ডেল ও, ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল। ও স্ট্যান্ডস ফর অক্টাহেড্রাল। ওকে, আর ডেল্টা ওটাকে অনেক সময় লেখা হয় 10 ডিকিউ। ডিকিউ হচ্ছে একটা প্যারামিটার, যেটা দিয়ে এই ডেলোটাকে মাপা হয়, ডেলোর ভ্যালুটাকে। আর যদি আমরা শুধুমাত্র ওপরের অংশটুকু বা শুধু নিচের অংশটুকু নিয়ে কথা বলি, তাহলে এইটুকু এবং এইটুকু দুটো পার্টের একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে। এই দুটোর জন্য যে ভ্যালুটা আমাদের আসবে সেটা হচ্ছে সরি 0.6 ডেল ও, আর এটার জন্য আসবে যেটা 0.4 ডেল ও। এটা যেন মাথায় থাকে, একটা হচ্ছে 0.6 ডেল ও, আর একটা হচ্ছে 0.4 ডেল ও। ওকে, তো ইন জেনারেল যখন আমরা ব্যাখ্যা করব, এগুলোর একটা নিউমেরিক্যাল ভ্যালু বললাম আমরা 0.6 ডেল ও, আর এটা হচ্ছে আমাদের 0.4 ডেল ও। এবার এই যে মিডলের গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, মিডলের যে লাইনটা আমরা বললাম, এই যে এইটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। এটাকে আমি একটু অন্য কালি দিয়ে বোঝাই জায়গাটাকে, এইরকম ভাবে মোটা কালি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। এই ব্যারি সেন্টারের রেসপেক্টে যখন আমরা কোনো একটা সিস্টেমের জন্য এনার্জি বের করব, যেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি,
যেটাকে শর্টে আমরা সিএফএসই বলতে পারি। সিএফএসই যখন আমরা বের করব ব্যারি সেন্টারের রেসপেক্টে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে নিচে যারা যাচ্ছে তাদের এনার্জি যেহেতু লো, সুতরাং আগে একটা আমরা নেগেটিভ সাইন বসাবো, আর ওপরে যেহেতু যাচ্ছে এনার্জি যেহেতু হাই, সুতরাং পজিটিভ সাইন বসাবো ওপরেরটার জন্য ব্যারি সেন্টারের রেসপেক্টে। এইবার একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে, আমি নেক্সট স্লাইডে চলে যাই, খুব ইম্পর্টেন্ট জায়গা মাথায় রাখতে হবে, যারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সংস্পর্শে থাকবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে, যেমন ধরো সিএন মাইনাস, সিও, অ্যামোনিয়া, পিরিডিন, এই সমস্ত স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সংস্পর্শে যে সমস্ত মেটালগুলো থাকবে তাদের ক্ষেত্রে ইলেকট্রন যেগুলো রয়েছে তারা কিন্তু পেয়ার করবে, ইলেকট্রনগুলো পেয়ার করবে। সুতরাং তাদের ক্ষেত্রে যখন আমরা সিএফএসই বের করব, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বের করব, তখন আমাদেরকে অ্যাড করতে হবে পেয়ারিং এনার্জি। আমি শেখাবো কি করে অ্যাড করব। পেয়ারিং এনার্জিকে আমরা পি দিয়ে নোট করে থাকি। এবার কতটা হবে, কোথায় পেয়ারিং এনার্জি হবে, সেটা আমরা শিখবো। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে যেহেতু বললাম আমরা ইলেকট্রনগুলো পেয়ার করে যাবে, সুতরাং এই সিএফএসি যেটা ডেল ও ভ্যালু হবে, ডেল ও উইল বি গ্রেটার দেন পি, এটা যেন মাথায় থাকে। ডেল ও যে ভ্যালুটা হবে সেটা কিন্তু আমাদের গ্রেটার দেন পি হবে। আর এই সমস্ত কমপ্লেক্স গুলোকে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে যে সমস্ত কমপ্লেক্স গুলো তৈরি হবে আমাদের, তাদেরকে আমরা বলবো লো স্পিন কমপ্লেক্স। লো স্পিন কমপ্লেক্সেস তাদেরকে আমরা বলবো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে যেগুলো তৈরি হবে তাদেরকে আমরা বলবো লো স্পিন কমপ্লেক্স। আর কিছু কিছু থাকবে যেগুলো উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে থাকবে। উইক ফিল্ড লিগ্যান্ড বলতে দেখো আমরা আগের পেজই করালাম, এখানে আই মাইনাস, বিআর মাইনাস, এসসিএন মাইনাস, সিএল মাইনাস, এইগুলো, যেমন আমি এখানে দুটো তিনটে বলি, সিএল মাইনাস, এসসিএন মাইনাস, এগুলো এদের প্রেজেন্সে যে কমপ্লেক্স তৈরি হবে সেখানে ইলেকট্রন পেয়ার এই বিষয়টা কিন্তু কম হবে, এখানে ইলেকট্রন পেয়ারিংটা বেশি হবে, এখানে পেয়ারিং বিষয়টা কম হবে, মানে জেনারেলি হবে না বললেই চলে। আর সিএফএসি এর ক্ষেত্রে পেয়ারিং এনার্জি বলার কোনো প্রয়োজন পড়বে না, অর্থাৎ এর ক্ষেত্রে ডেল ও যেটা লেস দেন পি হবে, ডেল ও লেস দেন পি, পেয়ারিং এনার্জি থেকে কম হবে। আর এই ধরনের যে কমপ্লেক্স গুলো তৈরি হবে, যারা এই কমপ্লেক্স তৈরি করবে তাদের ক্ষেত্রে আমরা বলবো এগুলোকে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স খুব ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবার দেখো কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো করবো সিএফএসি। আচ্ছা, এই জায়গাটা তোমরা নোট করে নাও ভালো করে, এই জায়গাটা ভিডিওটাকে পজ করে এই জায়গাটাকে পুরোপুরি নোট করে রাখো। আচ্ছা, এবার আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তার রেসপেক্টে যে সমস্ত স্ট্রাকচার গুলো করা যেতে পারে বা যে যে ক্যালকুলেশন গুলো করা যেতে পারে সেই ক্যালকুলেশন গুলো করবো। চলো দেখা যাক। অক্টাহেড্রাল কমপ্লেক্স নেব আমরা। তো অক্টাহেড্রাল সিস্টেমের জন্য অক্টাহেড্রাল সিএফএসই ক্যালকুলেশন, চলো দেখো অক্টাহেড্রাল সিএফএসই ক্যালকুলেশন কিভাবে করব। ধরো আমাদের কাছে D1 সিস্টেম রয়েছে, ঠিক আছে, D1 সিস্টেম রয়েছে। D1 সিস্টেমের জন্য আমরা অক্টাহেড্রাল সিএফএসই ক্যালকুলেশন করব। দু রকম ভাবে আমরা করব। একটা হচ্ছে ধরে নিচ্ছি এটা আমাদের হাই স্পিন কমপ্লেক্স। আচ্ছা, পুরোভাবেই লিখি, হাই স্পিন নয়, আমি ফার্স্টে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটাকে ধরে কাজ করছি। ধরো আমাদের এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রয়েছে,
স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস রয়েছে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডস এর ক্ষেত্রে কি হবে, আমরা জাস্ট এই করব D1 সিস্টেম, সুতরাং এখানে একটা ইলেকট্রন থাকবে, ভালোভাবে বুঝে নাও। এদেরকে আমরা দুভাগে ভাঙবো, আমরা অত ডিটেলিং এ যাবো না এখন, আর এখন জাস্ট আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে করবো আমরা 3 ভাগ। এটা হলো আমাদের ব্যারি সেন্টার, মিডল একটা, এটা হচ্ছে আমাদের dxy, এটা dyz, আর এটা হচ্ছে আমাদের dzx, এটা হচ্ছে dx স্কোয়ার y স্কোয়ার, চাইলে লিখতে পারো, এগুলো নাও লিখতে পারো, dz স্কোয়ার। দেখো এই যে ইলেকট্রনটা লো প্রথমে যাবে, লো জায়গাতে, অর্থাৎ T2G, এই সেটে একটা ইলেকট্রনের তো ইজি সেটে কোনো রকম ইলেকট্রন থাকবে না। তাহলে এর যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, সবসময় নিচ থেকে ইলেকট্রন ফিল করবে, ওপর থেকে নয়। সবসময় যে লোয়ার এনার্জি স্টেট মানে হচ্ছে আমাদের স্টেবল স্টেট, সুতরাং স্টেবল স্টেট থেকে সবসময় ইলেকট্রন এনার্জি আমরা ফিল করব, ইলেকট্রন ফিল করব। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হবে, ইলেকট্রনিক কনফিগারেশন, that means T2G 1 EG 0, T2G 1 EG 0। এর ক্ষেত্রে যদি আমরা CFSE ক্যালকুলেশন করি, দেখো আমাদের ক্ষেত্রে আমরা এর আগেই পড়লাম, খুব ভালো করে দেখে নাও এই জায়গাটা, এই পার্টটুকু হচ্ছে আমাদের 0.4, অর্থাৎ তিনটের জন্য 0.4 করে, 0.4 0.4 0.4, ওপরটা 0.6 0.6। তাহলে এখানে ক্যালকুলেশনে দেখো একটা ইলেকট্রন রয়েছে, সুতরাং 1 ইন্টু, আমি বলেছিলাম নেগেটিভ সাইনটা লিখতে, -0.4 del O, that equals to -0.4 del O। আর এখানে যেহেতু আমরা দেখো এখানে বলেছিলাম যে ডেল ও এটাকে 10 ডিকিউ বলেও লেখা হয়ে থাকে, সুতরাং 1 ডেল ও এর মানে হচ্ছে আমাদের 10 ডিকিউ, যেহেতু 1 ডেল ও ইকুয়ালস টু 10 ডিকিউ, সুতরাং এটাকে 10 দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে -4 ডিকিউ এরকম আসবে আমাদের আনসার। অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এখানে খুব ভালো করে দেখো, কোনো রকম পেয়ারিং নেই, ইলেকট্রনের কোনো রকম পেয়ারিং হচ্ছে না, সুতরাং পেয়ারিং এনার্জির কোনো কনসেপ্ট এখানে থাকবে না। আচ্ছা, এই D1 সিস্টেমকেই, এই D1 সিস্টেমেরই যদি আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে করলাম, এবার যদি আমরা উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে করি, আচ্ছা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সুতরাং এটা হবে আমাদের লো স্পিন কমপ্লেক্স, এটা আমাদের কিন্তু একটা লো স্পিন কমপ্লেক্স তৈরি করবে। আর উইক ফিল্ড লিগ্যান্ড এর ক্ষেত্রে কি হবে, দেখো বিষয়টা একই রকমই হবে এর ক্ষেত্রেও, সেমই হবে, এখানে তো আলাদা কিছু হবে না, আমাদের T2G 1ই হবে, কারণ একটাই ইলেকট্রন এখানে রয়েছে। আচ্ছা এটা একটু ঠিক করে দিই, এই আমি ইলেকট্রন এগুলো লিখলাম না, এখানে যদি একটাই ইলেকট্রন রয়েছে সুতরাং এখানেও একটাই হবে। তাহলে এর ক্ষেত্রেও যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বলি, তাহলে অবশ্যই T2G 1 দেন EG 0 এরকমই হবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন। আর যদি আমরা এখানেও CFSE ক্যালকুলেট করি, তো দ্যাট উইল বি অলওয়েজ ইকুয়াল টু লো স্পিন কমপ্লেক্স, অর্থাৎ 1 ইন্টু -0.4 del O, that equals to -0.4 del O or -4 dq। কিন্তু এখানে আমাদের যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হাই স্পিন কমপ্লেক্স। ভালো করে নোট করো জায়গাগুলো। ওকে, তো D1 এর পরে এবার আমরা যে এক্সাম্পলে আসবো সেটা হচ্ছে D2। আচ্ছা ভালো করে একটু বুঝে নাও, D2 আর D3, ঠিক আছে, D2 এর ক্ষেত্রে দুরকম কমপ্লেক্স যদি আমরা ধরি, এবং D3 এর জন্য যদি আমরা দুটো কমপ্লেক্সের কথা বলি, একটা হচ্ছে আমাদের হাই স্পিন আর একটা হচ্ছে আমাদের লো স্পিন। হাই স্পিনকে শর্টে আমরা HS বলে লিখছি, আর লো স্পিনকে শর্টে আমরা LS বলে লিখছি। দুটোর ক্ষেত্রেই কিন্তু T2G 2 EG 0, T2G 2 EG 0, এটা হবে T2G 3 EG
0, T2G3, Eg0। এবং এই দুটোর ক্ষেত্রে এবং এই দুটোর ক্ষেত্রে CFSE সেম হবে এই দুটোর জন্য। দেখো কিরকম হবে, এটা CFSE যেহেতু T2G তে আছে, তাহলে এটা হবে 2, দুটো ইলেকট্রন আছে, ইন্টু 0.4 del O, দ্যাট মিনস মাইনাস 0.8 del O, বা এটাকে বলবো -8 DQ। আশা করি বোঝা যাচ্ছে। এবং এইখানে হবে CFSE যেটা, সেটা আমরা ক্যালকুলেট করব 3 ইন্টু মাইনাস 0.4 del O, যেহেতু T2G সেটে রয়েছে, নিচের সেটে রয়েছে, তাহলে এটা হবে -1.2 del O বা -12 DQ। এই D1, D2, D3 এগুলো ইজি। মেন খেলাটা শুরু হচ্ছে আমাদের D4 সিস্টেম থেকে। D4 থেকে আমরা হাই স্পিনের জন্য একরকম ভ্যালু পাবো এবং লো স্পিনের জন্য আমরা আরেক রকম ভ্যালু পাবো। দেখো, আচ্ছা এই জায়গাটা তোমরা একটু নোট, আচ্ছা আমি যদি এটার একটু ছবিটা এঁকে দিই তাহলে বেটার হবে আমার মনে হয় দুটোর জন্যই। 1 2 3 4 5, এখানে গেল দুটো ইলেকট্রন, ভেঙে দিলাম, এখানে দুটো, এখানে তিনটে, সো এখানে দুটো ফিল হলো, বেরি সেন্টার থাকলো। আর এটার জন্য যদি বলি 1 2 3 4 5, এখানে তিনটে ইলেকট্রন, ভেঙে দিলাম, এখানে দুটো গেল, এখানে তিন ভাগে ভাগ হয়ে গেল, এখানে একটা দুটো তিনটে, সব সিঙ্গলি ফিল্ড ইলেকট্রন কিন্তু এখানে পেয়ার হয়ে গেল। জায়গাগুলো বুঝে নাও। ওকে, তাহলে এবার আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে D4। D4 এর জন্য আমরা আসবো। দেখো এই জায়গা থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট পার্টটা শুরু হচ্ছে। D4 D4 এর জন্য প্রথম যেটা করব আমরা, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিলে আমরা জানি এখানে লো স্পিন কমপ্লেক্স হবে, সেটা লিখে দিলাম লো স্পিন কমপ্লেক্স। এবার লো স্পিন কমপ্লেক্সের জন্য স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, এইখানে হচ্ছে আমাদের 5টা সেট অফ অরবিটাল, 5খানা অরবিটাল রয়েছে এখানে, D4। ওকে, 1 2 3 4, এটা হচ্ছে আমি ফার্স্ট এক্স অ্যাক্সিস স্টেটটা ধরেই করলাম। এখান থেকে যখন আমি ভেঙে দেব, ওপরে দুটো, নিচে T2G সেট, ভালো করে বুঝবে জায়গাটা, ওপরে হচ্ছে আমাদের EG সেট, এটা হচ্ছে আমাদের বেরি সেন্টার। এবার যখন আমি ফিল করব, দেখো যেহেতু এটা লো স্পিন কমপ্লেক্স বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, কথাটা মাথায় রাখতে হবে। আমরা যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড পড়াচ্ছিলাম তোমাদেরকে, আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি একটা কথা বারবার বলেছিলাম যে ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইলেকট্রন পেয়ার হবে, কথাটা মাথায় রাখতে হবে, ইলেকট্রন পেয়ার হবে। এবার কিভাবে পেয়ার হবে সেটা দেখো, ইলেকট্রন, এক মিনিট কোথায় গেল, এই যে ইলেকট্রন পেয়ার। আমরা তো প্রথমে তিনটে ইলেকট্রনকে সিঙ্গলি ফিল্ড করবো অ্যাকর্ডিং টু হান্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। যখন পেয়ারিং কথাটা আসবে তখন ওপরে আর ইলেকট্রন যাবে না, ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তখন এইখানে ইলেকট্রনটাকে আমি পেয়ার করে দেবো। এবার তখন আমি এবার CFSE কি করে বের করবো দেখো, CFSE, দেখো এক মিনিট জল। ওকে, CFSE ক্যালকুলেশন দেখো, এখানে টোটাল ইলেকট্রন কটা রয়েছে, 4টে রয়েছে, তাহলে আমাদের এখানে হবে 4 ইন্টু এটুকুর ভ্যালু হচ্ছে আমাদের -0.4 ডেল ও। এইবার আসবে এখানে পেয়ারিং এনার্জির গল্প, প্লাস পেয়ারিং এনার্জি বিষয়টা কি আমরা বলেছিলাম যে পেয়ারিং এনার্জি মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন পেয়ার্ড আছে, বিষয়টা হ্যাঁ, কতগুলো ইলেকট্রন পেয়ার্ড আছে মিন্স এখানে যে সমস্ত অরবিটাল গুলো রয়েছে কতগুলো অরবিটালি ইলেকট্রন পেয়ার রয়েছে, অর্থাৎ পেয়ারিং এনার্জি P ইকুয়ালস টু নাম্বার অফ, সরি P ইকুয়ালস টু নয়, এটা PE লিখে দিই এখানে, pairing energy PE equals to number of orbitals having electron
পেয়ার, এটাকে যদি আমি এম বলে লিখি ইন্টু পি, দ্যাট মিনস এমপি। দেখো এবার এমটা কিভাবে লিখবো, এখানে টোটাল অরবিটাল যেখানে ইলেকট্রন পেয়ার রয়েছে সেটা হচ্ছে একটা, দেখো এই একটা অরবিটালে কিন্তু আমাদের ইলেকট্রন পেয়ার অবস্থিত, সুতরাং এখানে হবে আমাদের 1 ইন্টু পি। অরবিটাল হচ্ছে একটা, dxy অরবিটাল ধরে নিচ্ছি, এটা dxy অরবিটাল, তো dxy অরবিটালে যেহেতু ইলেকট্রন পেয়ার রয়েছে সুতরাং 1 ইন্টু পি, দ্যাট মিনস এটার ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4 ইন্টু হলো -1.6 ডেল ও প্লাস পি। এটাকে যদি আমি লিখি তাহলে হবে ডিকিউ দিয়ে যদি করি আমি তাহলে -16 ডিকিউ প্লাস পি। এই হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। অ্যাজ ওয়েল অ্যাজ এই D4 কেই, আচ্ছা আমি এটাকে একটু ছোট করে নিই সুবিধার জন্য। ওকে, চলো এবার এই D4 কেই আমরা দেখব যদি আমরা উইকফিল্ড লিগ্যান্ড দিই। উইকফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে যদি আমরা কাজ করি তাহলে এটা হবে আমাদের হাই স্পিন কমপ্লেক্স। তখন আমাদের ক্রিস্টাল ফিল্ড এনার্জি বা স্প্লিটিংটা কিরকম হবে, দেখো 1 2 3 4 5 ভেঙে গেল, এখানে দুটো, এদিকে চলে গেল আমাদের তিনটে, এই ভেরি সেন্টার এখানে রয়েছে D4, সুতরাং 1 2 3 4। যখন এবার ফিল করব এখানে যেহেতু পেয়ারিং এর ব্যাপার নেই, সুতরাং এই 1 2 3 উপরে একটা 4, এভাবে ফিল করব আমরা। এবার যদি আমরা CFSE ক্যালকুলেশন করি তাহলে দেখো CFSE ইকুয়ালস টু, দেখো তিনটে ইলেকট্রন রয়েছে নিচে, তাহলে 3 ইন্টু -0.4 প্লাস ওপরে রয়েছে একটা ইলেকট্রন, তাহলে 1 ইন্টু প্লাস 0.6 ডেলো। কোনো রকম পেয়ারিং নেই, সুতরাং পেয়ারিং এনার্জির কোনো গল্প এখানে নেই, যখন আসবে তখন আমরা দেখব। তাহলে এটা হবে -1.2 প্লাস 0.6 ডেলো, দ্যাট ইকুয়ালস টু -0.6 ডেল ও, বা এটাকে আমরা বলতে পারবো -6 ডিকিউ। এটা হয়ে গেল আমাদের হাই স্পিন কমপ্লেক্স বা উইকফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে D4 এর স্ট্রাকচারাল ওরিয়েন্টেশন বা CFSE ক্যালকুলেশন। এবার যদি আমরা D5 এর কথায় আসি, D5টা আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো D5 এর এবার আমি ডাইরেক্টলি হাই স্পিন লো স্পিন লিখে করব। লো স্পিন কমপ্লেক্সের জন্য হবে আমাদের T2G কি 5, কারণ এটা যতক্ষণ না পেয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ ইজিতে আমরা ইলেকট্রন দিতে পারবো না, ইজি জিরো। অর্থাৎ যদি আমরা এইভাবে ভেঙে দিই জিনিসটাকে, এই একটা 1 2 3 4 5, তাহলে এখানে যদি আমরা CFSE ক্যালকুলেট করি বা শর্টে করব আমরা জিনিসটা, তাহলে হবে হচ্ছে এটা হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা ইলেকট্রন রয়েছে, তাহলে 5 ইন্টু -0.4 ডেল ও প্লাস পেয়ার হচ্ছে দুটো অরবিটালে, তাহলে 2 ইন্টু পি পেয়ারিং এনার্জি বলা থাকবে যখন তোমরা IIT JAM দিতে যাবে বা IIT JEE তে বলা থাকে না এগুলো, IIT JEE তে এতটা ইম্পর্টেন্সও নেই এগুলোর, বাট IIT JAM যখন দেবে, যারা MSc করতে চাইছে, MSc কোনো এন্ট্রান্স দিতে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু পেয়ারিং এনার্জিটা বলে দেওয়া থাকবে। তবে -2 ডেল ও প্লাস 2p দ্যাট ইকুয়ালস টু, হ্যাঁ 4 5 20 ঠিকই আছে, -20 ডিকিউ প্লাস 2p, এটা হয়ে যাবে আমাদের আনসার। অ্যাজ ওয়েল অ্যাজ এই D5 এরই যদি আমরা হাই স্পিনের কথা বলি, কিছু হাই স্পিন কমপ্লেক্সের কথা বলি, তাহলে সেটা হবে কিন্তু T2G3 EG2, এটা যেন মাথায় থাকে। অর্থাৎ T2G তিনটে থাকলো, EG তে থাকলো আমাদের দুটো, অর্থাৎ এখানে যদি আমরা CFSE ক্যালকুলেট করি, দেখো CFSE হবে এখানে আমাদের তিনটে ইলেকট্রন আসলে 3 ইন্টু -0.4 প্লাস 2 ইন্টু প্লাস 0.6
ডেল ও, দ্যাট মিনস এটা হবে মাইনাস 1.2 ডেল ও প্লাস 1.2 ডেল ও, সিমেট্রিক্যাল হয়ে গেল, কেটে গেল, দ্যাট ইকুয়ালস টু 0 ডেল ও। 0 ডেল ও মিনস 0 ডিকিউ। এটার জন্য কিন্তু 0 ভ্যালু, ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি সেরকম ভাবে নেই এটার ক্ষেত্রে, কারণ এটা হাইলি স্টেবল পার্ট। চলো নেক্সট হচ্ছে D5 গেল। এবার D6 এর কথায় যদি আসি, আশা করি D6 করালে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে আমরা ইলেকট্রনগুলোকে ফিল করছি। প্রথমে আমরা লো স্পিন কমপ্লেক্স করব, অর্থাৎ লো স্পিন মিনস এর মধ্যে স্ট্রং ফিল লিগ্যান্ড রয়েছে। D6 অর্থাৎ 1 2 3 4 5 6, মানে এটা হবে T2G 6 EG 0, অর্থাৎ যদি আমরা এখানে CFSE ক্যালকুলেট করি, দ্যাট ইকুয়ালস টু 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে 6 ইন্টু মাইনাস 0.4 ডেল ও প্লাস 3টে পেয়ারিং এনার্জি, যেহেতু 3খানা অরবিটালে পেয়ার হয়ে আছে ইলেকট্রন পেয়ার, তাহলে হবে 4 6 24, মানে মাইনাস 2.4 ডেল ও প্লাস 3p, এটা যদি করি মাইনাস 24 ডিকিউ প্লাস 2p, 10 দ্বিগুণ করছি তাহলে 24 চলে আসছে। এই D6 এরই এবার যদি আমরা হাই স্পিন কমপ্লেক্সের কথা বলি, অর্থাৎ উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে, তাহলে এটা ভেঙে গিয়ে দুটো 3টে হবে। এবার দেখো 1 2 3 4 5, 5টা হলো, আরেকটা ফিল করতে হবে। এবার তখন হবে পেয়ারিং আমার শুরু হবে, অর্থাৎ D6 থেকে হাই স্পিন কমপ্লেক্সে কি হবে, D6 থেকে পেয়ারিং আমাদের শুরু হবে। তাহলে তখন এটা দাঁড়াচ্ছে আমাদের T2G 4 EG2, অর্থাৎ CFSE যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে 4টে ইলেকট্রন রয়েছে, 4 ইন্টু মাইনাস 0.4 প্লাস 2 ইন্টু প্লাস 0.6 ডেল ও প্লাস পেয়ারিং এনার্জি হচ্ছে একটা, তাহলে 1 ইন্টু পি, 4 4 16, মানে মাইনাস 1.6 প্লাস 1.2 ডেল ও প্লাস পি মাইনাস 0.4, আই থিঙ্ক, হ্যাঁ মাইনাস 0.4 ডেল ও প্লাস পি, দ্যাট মিনস মাইনাস 4 ডিকিউ প্লাস পি। এইভাবে কিন্তু আমরা এবার ইলেকট্রনগুলোকে ফিল করতে পারবো। এবার যদি আমরা D6টাকে পার করে দিয়েছি, D6 পার করার পর যদি আমরা D7 এর দিকে আসার চেষ্টা করি, দেখো আমি পাশেই করছি, D7 এর জন্য লো স্পিন কমপ্লেক্সের কথা প্রথমে বলছি। লো স্পিন কমপ্লেক্সে কি হবে এবার D7, T2G, দেখো T2G তে তো ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারবে, সুতরাং 6, EG তে এবার ফিল হবে 1। ওকে, সিমিলারলি D7 এর জন্য যদি আমরা হাই স্পিন কমপ্লেক্সের কথা বলি, দেখো এখানে 3 2 5 আর 1 6টা, সুতরাং এখানে একটা একটা করে আবার ফিল করতে হবে আমাকে, তাহলে হবে T2G EG, EG তে এখনো পর্যন্ত কি থাকবে, দুটো ইলেকট্রনই থাকবে, তাহলে এখানে হয়ে যাবে কটা, 5টা, T2G 5 EG2। তাহলে এখানে CFSE যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এটা দাঁড়াবে 6 ইন্টু মাইনাস 0.4 প্লাস 1 ইন্টু 0.6, আর পেয়ারিং এনার্জি দাঁড়াবে আমাদের 3p, এটা তো থাকবেই, 3p কনস্ট্যান্ট হয়ে যাবে এটা। মাইনাস 2.4, আচ্ছা এটা ডেলো প্লাস 0.6 ডেলো প্লাস 3p মাইনাস 1.8 ডেলো প্লাস 3p, এটা হবে মাইনাস 18 dq প্লাস 3p। এইটা দাঁড়াবে CFSE যদি আমরা ক্যালকুলেট করি D7 হাই স্পিনের জন্য, তাহলে সেটা দাঁড়াবে আমাদের T2G 5, মানে 5 ইন্টু মাইনাস 0.4 ডেলো প্লাস 2 ইন্টু 0.6 ডেলো প্লাস
পেয়ারিং এনার্জি এখানে হয়ে যাবে কটা, এখানে একটা এখানে একটা, সুতরাং 2p চলে আসবে এখানে পেয়ারিং এনার্জি। দ্যাট মিনস এখানে -2, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে 1.2, দ্যাট মিনস 8, মানে -0.8 del O plus 2p, that means -8 dq plus 2p। এরকম ভাবে কিন্তু আমরা খুব ইজিলি ক্যালকুলেশন গুলো করতে পারবো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো। এইভাবে ক্যালকুলেশনে আশা করি আমাদের এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এটা 3p হবে, এটা 3p দেওয়া আছে, 3p হবে, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। D7 হলো, D8 আর D9 তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, এবার আমি একটি জায়গায় বলি, আমি যতগুলো স্ট্রাকচার বলেছিলাম তার মধ্যে বা কনফিগারেশনের মধ্যে আমরা D0 কে ইনভলভ করিনি আর D10 কে আমরা ইনভলভ করিনি। তার একটাই কারণ, D0 এর ক্ষেত্রে যেহেতু কোনো ইলেকট্রনই নেই, সুতরাং D0 এর ক্ষেত্রে যখনই আমরা CFSE ক্যালকুলেট করতে যাব, দ্যাট উইল বি 0। ঠিক আছে, সে আমরা হাই স্পিনের ক্ষেত্রে বলি বা লো স্পিনের ক্ষেত্রে বলি, হাই স্পিন হোক বা লো স্পিন কমপ্লেক্স হোক। অ্যাজ ওয়েল এজ যদি আমরা D10 এর ক্ষেত্রেও করতে যাই, তাও কিন্তু আমাদের 0ই আসবে। D10 এর ক্ষেত্রেও কিন্তু কোনো রকম হাই স্পিন লো স্পিনের ব্যাপার কিন্তু আমাদের থাকবে না, এটা যেন আমাদের মাথায় থাকে। কিন্তু D10 এর ক্ষেত্রে CFSE এর ভ্যালু 0 আসবে, বাট এখানে একটা পেয়ারিং এনার্জি থাকবে। তো এই জায়গাটা নিয়ে একটু আমরা কথা বলবো। এবার দেখো, D10 D10 এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হবে দেখো। হ্যাঁ, এই 3, চলো, এটা হচ্ছে আমাদের T2G সেট, এটা হচ্ছে আমাদের EG সেট। যদি আমরা লো স্পিন কমপ্লেক্সের কথা বলি প্রথমে, বা হাই স্পিনের কথা বলি, যাই বলি না কেন, বিষয়টা কিন্তু সেমই হবে, কারণ সব জায়গাতেই কিন্তু এখানে পেয়ারিং হয়েই থাকবে। তাহলে যদি এর ক্ষেত্রে আমরা CFSE ক্যালকুলেট করি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বেসিক্যালি যে ডেল ও দিয়ে যে ভ্যালুটা বেরোচ্ছে না, বা ডিকিউ দিয়ে যে ভ্যালুটা বেরোচ্ছে, এটাকে বলি আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এর সঙ্গে আমরা যখন পেয়ারিং এনার্জিকে যোগ করছি, তখন ওভারঅল এনার্জিটা আমাদের বেরোচ্ছে। তাহলে যখন CFSE ক্যালকুলেট করব, দেখো ইন জেনারেল 0 আসবে। কেন? এখানে টোটাল 6টা ইলেকট্রন, তাহলে 6 ইন্টু -0.4 del O প্লাস এখানে টোটাল 4টে ইলেকট্রন, তাহলে 4 ইন্টু প্লাস 0.6 del O প্লাস পেয়ারিং এনার্জি দেখো হবে 1টা 2টো 3টে 4টে 5টা, পেয়ারিং এনার্জিটাকেও লিখলাম পাশে 5p বলে। এটা হচ্ছে -2.4, আর এখানে হচ্ছে 4 6 24, মানে 2.4 del O, তাই তো? মাইনাস আর প্লাস কেটে গেলে কি হয়ে যায়, এটা 0 del O প্লাস এখানে 5p, দ্যাট মিনস ওভারঅল ভ্যালু হবে 5p, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড যে স্টেবিলাইজেশন এনার্জি D10 এর জন্য যেটা CFSE যেটা অরিজিনাল ভ্যালু, সেটা কিন্তু সবসময় 0ই আসবে। এই ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এটা 0, বাট পেয়ারিং এনার্জিটা আলাদা। পেয়ারিং এনার্জি হচ্ছে এখানে কি কতগুলো ইলেকট্রন পেয়ার করছে বা কতগুলো অরবিটাল ইলেকট্রন পেয়ার হচ্ছে, সেই সংখ্যাটা। তো এটা দিয়ে আমরা খুব ইজিলি কিন্তু নোটেশন দিতে পারবো। আচ্ছা, এবার আমি একটা এক্সাম্পল করাবো আজকের মতো, এরপরে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিভিন্ন এক্সাম্পল গুলো দেখবো। আচ্ছা, আমি একটা ভালো এক্সাম্পল তুলে নিই, দাঁড়াও, আমার বই থেকে। জাস্ট এ মিনিট। আচ্ছা, এক্সাম্পল হিসেবে নিলাম, এটা খুব ভালো এক্সাম্পল পেয়েছি। ফর এক্সাম্পল আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য দিচ্ছি MnCN6 3 ওকে। দেখো, MnCN6 3 প্রথমত সায়ানাইড Cn-, এখানে হচ্ছে আমাদের লিগ্যান্ড, খুব ভালো করে বুঝবে। Cn- হচ্ছে আমাদের এখানে কি লিগ্যান্ড,
এবার প্রশ্ন হচ্ছে এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড। আমরা যে লিগ্যান্ডের স্ট্রেংথটা দেখি, আমি প্রিভিয়াসে আর যাচ্ছি না, দেখো লিগ্যান্ডের স্ট্রেংথ দেখলে এটা হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সুতরাং এখানে যে কমপ্লেক্স তৈরি হবে সেটা অবশ্যই হবে আমাদের লো স্পিন কমপ্লেক্স। ওকে, লো স্পিন কমপ্লেক্স মানে হচ্ছে আমাদের এখানে জোর বেঁধে যাবে ইলেকট্রনগুলো। তাহলে এবার সিএন মাইনাস বা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমাদের এখানে অক্সিডেশন স্টেটটা বের করতে হবে। সিএন হচ্ছে -1 করে অক্সিডেশন স্টেট, তাহলে ম্যাঙ্গানিজের যদি আমাদের এক্স হয়, অক্সিডেশন স্টেট ডিটারমাইন করছি, দেখো এক্স প্লাস সিএন এর -1 করে, তাহলে 6 × -1 দ্যাট ইকুয়ালস টু ওভারঅল চার্জ হচ্ছে -3, অর এক্স ইকুয়ালস টু -3, এটা -6 হয়ে গেল +6 দ্যাট ইকুয়ালস টু +3, অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজ +3 স্টেটে রয়েছে। তো ম্যাঙ্গানিজ যদি আমরা +3 বলে দেখি তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াবে? ম্যাঙ্গানিজ হচ্ছে 25, কারণ আয়রন 26, সুতরাং 25 মানে ম্যাঙ্গানিজের যদি বলি আমি, তাহলে ম্যাঙ্গানিজ যেহেতু 25, তাহলে এটা হবে 3d5 4s2। যখন এটা 3+ হয়ে যাবে, 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, 3d5 থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে পড়ে থাকলো আমাদের 3d4। দ্যাট মিনস এটা একটা d4 সিস্টেম, ডি4 সিস্টেম এবং এটা একটা লো স্পিন কমপ্লেক্স তৈরি করছে। তাহলে এর যদি আমরা 1 2 3 4 ইলেকট্রনিক কনফিগারেশন বলি বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটাকে যদি আমরা দেখি, তাহলে এই হচ্ছে আমাদের T2G সেট, এই হচ্ছে আমাদের ইজি সেট, এখানে 1 2 3 টোটালটা পেয়ার হয়ে যাবে, কারণ এটা একটা লো স্পিন কমপ্লেক্স। তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াবে T2G4 EG0। তার মানে এর ক্ষেত্রে আমাদের ডেল ও গ্রেটার দেন পি, কারণ হাই স্পিন এই লো স্পিন কমপ্লেক্স, সুতরাং ডেল ও হবে আমাদের গ্রেটার দেন পি। তাহলে এর জন্য যদি আমরা CFSE ক্যালকুলেট করি অ্যালং উইথ আমাদের পেয়ারিং এনার্জি, একটা পেয়ারিং এনার্জি আসবে, তাহলে দাঁড়াবে 4টে ইলেকট্রন রয়েছে, তাহলে 4 × -0.4 ডেল ও প্লাস একটা পেয়ারিং এনার্জি পি, দ্যাট ইকুয়ালস টু -1.6 ডেল ও প্লাস পি, দ্যাট ইকুয়ালস টু -16 dq প্লাস পি। এবার এই পেয়ারিং এনার্জির ভ্যালুটা আমার বইয়ে দেওয়া রয়েছে, যেটা তোমাদের পরীক্ষাতে বলে দেওয়া থাকবে। পেয়ারিং এনার্জির ভ্যালুটা থাকবে এখানে আমাদের 28,800, আর ডেলোর ভ্যালুও তোমাদের বলে দেওয়া থাকবে, যেটা গিভেন থাকবে। গিভেন পেয়ারিং এনার্জির ভ্যালু থাকবে হচ্ছে 28,800 সেন্টিমিটার ইনভার্স, আর ডেল ও এটার ভ্যালু বলে দেওয়া থাকবে, এখানে আমাদের যেটা বলা আছে আমি সেটাই লিখছি, 38,500, 38,500 সেন্টিমিটার ইনভার্স। ওকে, তো যদি আমরা ডেলো থেকে ক্যালকুলেশনটা দেখবো, যেহেতু ডেলোর ভ্যালু বলে দেওয়া রয়েছে, তাহলে হবে এটা -1.6 ইন্টু 38,500 প্লাস এখানে হবে 28,800, টোটালটা সেন্টিমিটার ইনভার্সে আসবে। এটা ক্যালকুলেট করে নেবে তোমরা, ক্যালকুলেট করলেই তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে এখান থেকে। তো এইভাবে আমরা কিন্তু IIT জ্যাম, CSIR নেট বলো, গেট বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, আইআইটি যেই বাদ দিয়ে, কারণ যেই লেভেলে এই জিনিসটা আসে না, যেই লেভেল একেবারে নিচু লেভেল, সুতরাং এটা হচ্ছে হায়ার লেভেল, তো এই জিনিসগুলোর মধ্যে আসবে না। এগুলো কিন্তু আমাদের IIT জ্যাম, CSIR নেট, গেট, এই সমস্ত জায়গায় বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট। এবার পেয়ারিং এনার্জির বিষয়টা দিয়ে বললাম এটা বেশি ইম্পর্টেন্ট, বাট এই যে হাই স্পিন লো স্পিন কমপ্লেক্স এগুলো কিন্তু আইআইটি জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আইআইটি জেইতে। এই বেসিক্যালি এই জায়গাটা ভ্যালুগুলো বলে দিলে কিন্তু এটা হায়ার লেভেলে চলে যাচ্ছে, এটা কনসেপ্টুয়াল হায়ার লেভেলে আসছে, কারণ এগুলো স্পেকট্রোস্কোপিক টার্ম থেকে আসে। তো এই হচ্ছে আজকের ক্লাস ওভারঅল। তো এখানে মোটামুটি 12টা স্লাইড দেওয়া রইলো, তোমরা চেষ্টা করবে এগুলো একটু নোট ডাউন করে নিতে। আজকে টোটাল আমরা অক্টাহেড্রাল ফিল্ডটা কমপ্লিট করলাম, অক্টাহেড্রাল কমপ্লেক্স কমপ্লিট করলাম। দেখো স্টার্টিং থেকে আমরা এখানে প্রথমেই অরবিটালগুলো সম্পর্কে বলেছি, অরবিটালগুলো বলার পরেই আমরা এসেছি কি অক্টাহেড্রাল কমপ্লেক্সের স্ট্রাকচার কিরকম হয় অ্যালং দ্য অ্যাক্সিস, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, সেগুলো সম্পর্কে বললাম। ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে কিভাবে অরবিটাল স্প্লিটিং হয় সেগুলো বললাম। D1 to D9 এখানে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা সম্পর্কে পড়েছি আমরা।
কিভাবে স্প্লিটিং হয় সেটা দেখেছি, ব্যারি সেন্টার কি সেটা বুঝলাম, অ্যাজ ওয়েল অ্যাজ জেরাডে বিভিন্ন বিষয়গুলো, পেয়ারিং এনার্জি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড রেপ্রেজেন্সে কিভাবে পেয়ারিং এনার্জি গ্রেটার দেন পি, লেস দেন পি, এই সমস্ত বিষয়গুলো বললাম। বলার পরে আমরা কিন্তু অক্টাইডাল সিএফএসি ক্যালকুলেশন দিকে চলে এসেছি। হাই স্পিন, লো স্পিন, বিভিন্ন কমপ্লেক্সের জন্য আমরা কিন্তু এক এক করে ক্যালকুলেশন করলাম। করার পর শেষের দিকে আমরা দুটো এক্সাম্পল করলাম, একটা এক্সাম্পল করলাম। D0 D10 সম্পর্কে আমরা বললাম, খুব ইম্পর্টেন্ট D0 D10, এটা সম্পর্কে আমরা বলে দিলাম। লাস্টে এসে আমরা কিন্তু এক্সাম্পল করলাম, যেটা হাইলি ইম্পর্টেন্ট। ওকে, এই পর্যন্ত ক্লাস থাকলো। নেক্সট ক্লাসে আবার সকলের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।